আমার মেয়ে এমন দুর্ভাগা যে আমার মেয়ে হওয়ার ৫ মাস পরে আমার শাশুড়ি আসছে ওকে দেখার জন্য। কতটা দুর্ভাগা হলে আসলে এমন হয়। আসলে আমার বিপদ আমি কখনো আমার শ্বশুরবাড়ির কাউকে কাছে পাই নাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই সহি সালামতে আছেন, ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুবই কষ্ট লাগতেছে, তাই একটা কিছু কথা শেয়ার করতে মন চাইতেছে, তাই শেয়ার করতেছি আর কি। আসলে আমার মেয়ে ডাকা হয়েছিল, কারণ আমি গাড়িতে জার্নি করতে পারি না। তো এর জন্য আমি আমার শ্বশুর বাড়িতে যাই নাই। ওটা হচ্ছে এক কথা। আবার আমি গেলে আমি তো ঢাকা আমার হাজবেন্ডের কাছে থাকি। ও চাকরি করে, ও কাজ করে। তো ওর দোকানে ভাত খেতে পারে না, হোটেলে খেলে ওর গ্যাসের সমস্যা হয়, ওর এমনিতে ফালসি সমস্যা আছে, তো ওর ফ্যাটের সমস্যা হয়, এর জন্য ওর কাছে আমার থাকা হয়। তো এখন আমি প্রেগনেন্সি অবস্থায় তো আমি ঢাকায় ছিলাম। তো হওয়ার সময় যখন শ্বশুর বাড়িতে যাব, তো এটা তো স্বাভাবিক, আপনারা মেয়েরা সবাই বুঝেন যে আমার যে খেজমতটা দরকার ওটা তো আর হবে না, কারণ আমি ছিলাম ঢাকা। এখন আমি যাওয়ার পরে শ্বশুর বাড়িতে তো এমনিতেই মেয়েদের খেজমত হয় না, এখন আমি আরও ছিলাম ঢাকা। এখন এখান থেকে যাওয়ার পর আমার খেজমত হবে, ওটা তো ভাবাই যায় না। তো পরে এমনিতে আমার ছেলে হওয়ার সময় অনেক সমস্যা হয়েছে, এর জন্য আমার হাজব্যান্ডে বলতেছে যে দরকার নাই, তুমি যাওয়ার, তুমি আমার কাছেই থাকবে, আমি তোমাকে দেখাশোনা করব, তো তুমি এখানেই থাকবে। তো পরে আমি আমার বাড়িতে আর যাই নাই। আবার আমি বমিও করি, বমি করতে করতে আমি মরার মতো হয়ে যাই আর কি। তো এখন প্রেগনেন্সি অবস্থায় যদি বাড়িতে যাওয়ার সময় আমি বমি করলে, তখন তো আমার শরীর এমনিতেই অসুস্থ, আরও অসুস্থ হয়ে যাব। তো আমাকে দেখাশোনা কে করবে? তারপরে শ্বশুর বাড়িতে গেলে আসে না মানুষের একটা ভাগ্য। আমি যেদিন যাই ওই দিন থেকে আমি রান্না করে খাওয়া লাগে, যেদিন যাই ওই দিন থেকেই রাত্রে গেলেই ওই দিন থেকে সবাইকে আমি বাদ দিয়ে দেওয়া লাগে। যতই বমি করে যাই না কেন, আমি অসুস্থ থাকলেও সবাইকে বেড়ে দেওয়া লাগে। আবার পরের দিন থেকে রান্নাবান্না শুরু হয় আর কি। তখন থেকে আমি যতদিন থাকবো ততদিন কেউ এক গ্লাস পানি নিত সবাই কষ্ট হয় আর কি। তো এর জন্য আমার যেতে ভাল লাগে না, শ্বশুরবাড়িতে আমি যেতে পারবো না, তো কিভাবে যাব? পরে আমি যাই নাই আর কি। তো আমার মেয়ে যেদিন হয়েছে ওই দিন সকালে হওয়ার সাথে সাথে আমার শ্বশুরকে ওর আব্বু ফোন দিছে, আর আপনাদের ভাইয়া ফোন দিয়ে বলছে যে আব্বা, আপনাদের নাতিন হয়েছে। তো আমার শ্বশুর বলছে আলহামদুলিল্লাহ, হ্যাঁ এই কথা বলছে। বলার পরে ও রেখে দিছে। তারপরে ওর ভাইদেরকে ফোন দিছে, বোনের জামাইদেরকে ফোন দিয়েছে, ও সবাইকে ফোন দিয়ে বলছে যে আমার মেয়ে হয়েছে, তোমাদের ভাগ্নি হয়েছে। ওরা কেউ বলতে পারবে না, কেউ একটা মিনিটও কেউ আমাকে ফোন দেয় নাই, কিংবা ওরাও ফোন দেয় না যে ভাইয়া মনা কেমন আছে, কিংবা বাবির কি হয়েছে, কিংবা ইত্যাদি। কেউ এক মিনিট, আমার দেবর বলেন, আমার ননদ বলেন, আমার শাশুড়ি বলেন, শ্বশুর বলেন, কেউ বলে নাই। সবাই বিয়ে খেতেছে, সবাই আনন্দ করতেছে। আমার মামাতোদের বিয়ে 7 দিন পরে আমার ননাসে ফোন দিছিল, বিয়েতে উনি ফোন দিছে, আমার হাজব্যান্ডে ফোন দিছিল। ফোন দেওয়ার পরে বলতেছে কী করতেছেন, বলতেছে বিয়ে খাইতেছি, ওরা খুবই আনন্দতে আছে। পরে বলতেছে আপনারা তো কেউ 1 মিনিটে ফোন দেন না, কেন, তোর কি হয়েছে, তোর কি হয়েছে? পরেও বলতেছে যে আমি আব্বারে ফোন দিয়েছি, আপনাদের সবাইকে ফোন দিছি, আকবরকে ফোন, আমার দেবর কথা বলতেছি, ওকে ফোন দিছি, তারপর আমার ননদের জামাইকে ফোন দিছি, সবাইকে বলছি আমার মেয়ে হয়েছে, আপনারা কি কেউ শুনেন নাই? বলতেছে না, আমরা তো কেউ শুনি নাই, কই ওরা তো বলে নাই, জানি না, আব্বা হয়তো মনে নাই। এই আর কি। আমার কপাল, আমার জাল ছিল আমার পাশেই, আসতে ওর হয়তো 10 মিনিট লাগবে ওর রুম থেকে। আমার জাল আসছিল আমাকে দেখার জন্য 1 মাস পরে। 1 মিনিট ফোন দিয়ে খবর নেয়। আমি ফোন দিয়ে বলছি যে ভাবি আমার মেয়ে হয়েছে, আমার এই সমস্যা হয়েছে, ভাবি আসেন ঘুরে যান। আমার জাল 1 মাস পর আসছে, পাক্কা 1 মাস পর আমার জাল আসছে আমার মেয়েকে দেখার জন্য।
চোখের দেখা দেখার জন্য আসছে। আর আমার শাশুড়ি 5 মাস পরে আসছে আমাকে দেখার জন্য, আমার মেয়েকে দেখার জন্য। আসলে শ্বশুর বাড়ির জন্য যত কিছুই করুন না কেন আপনি, শেষ পর্যন্ত আপনি কিছুই পাবেন না, মানে আপনি কোনোদিনও ওদের মন পাবেন না। আসলে দুঃখ লাগতেছে তাই বলছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।